এখানে একটা আলোচনা আসছে, যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে যে আমরা জানি যে চালের দাম বেশি, যদিও সারা পৃথিবীতে 2017 সালের যে কম দাম ছিল, এত কম দাম চালের দাম ছিল না। তাহলে যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই, কারণ এখন যদি আপনি হিসেব করেন তাহলে দেখবেন হচ্ছে যে থাইল্যান্ডের 5% ভাঙা চালকে আমরা বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড ধরি। সেই স্ট্যান্ডার্ডে 2017 সালে যে দাম ছিল তার চেয়েও কম দাম, এবং আমাদের বড় উৎপাদন হয়েছে, তারপরেও চালের দাম বেশি কেন? এইটা একটা প্রশ্ন। আবার আরেকটা যদি আপনি প্রশ্ন করেন যে পুঁজিবাজারে 360টা কোম্পানি তালিকাভুক্ত আছে, তার মধ্যে 200টা কোম্পানি হচ্ছে উৎপাদনের সাথে জড়িত। গত এক বছরে আমরা 12টা কোম্পানি মাত্র ইনভেস্টমেন্ট করছে, এবং সেটা হচ্ছে যে 2118 কোটি টাকা। এই যদি দুটো পরিসংখ্যান আপনি হিসেব করেন তাহলে কি আপনাকে মেসেজ দিচ্ছে? এই মেসেজ কিন্তু বর্তমান সরকার জানে। সেই জন্যেই আপনি যদি খেয়াল করেন, তারা নিজেদেরকে বলছেন ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সংজ্ঞা কিন্তু নিজেরাই নিরূপিত করেছেন। আর একটা জিনিস আমরা খেয়াল করি না, কিন্তু আমরা যদি দেখি তাহলে একটা বড় রকমের অগ্রগতি ঘটেছে। 886টা প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন কমিশন, এর মধ্যে 775টা প্রস্তাব রাজনৈতিক দল গ্রহণ করেছে। তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলরা আপনার জনগণের দাবির সাথে কিন্তু তারা সম্পর্কযুক্ত, এবং তারা নিজেরা এই কাজগুলো করেন। এবং আপনি প্রচুর পরিমাণে যদি এরপরে আবার আপনি যদি 1972 সাল থেকে এই পর্যন্ত দেখেন, এই যে আমি চালের দাম বললাম, যখনই রাজনৈতিক দল ক্ষমতায় এসছে তখন কিন্তু আপনার মূল্যস্ফীতি, আপনি যদি 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনার একই বেজিয়ান নিয়ে যদি জিডিপি এবং সিপিআই দেখেন, তাহলে দেখবেন হচ্ছে 75 সালের পরে রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পরে কিন্তু নেগেটিভ চলে গেছিল, অর্থাৎ ডিফ্লেশন হয়েছিল। তো এখন হয়নি কেন? এটার উত্তরও কিন্তু খুব পরিষ্কার। তো এইখানে বিরাট একটা আশার বিষয় যে প্রত্যেকটা বাংলাদেশের যখনই এরকম বড় রকমের কোনো অভ্যুত্থান ঘটেছে, তারপরে বাংলাদেশের অর্থনীতির একটা বড় রকমের গতি সঞ্চারিত হয়েছে। এটা আমাদের যত ভুলে ভরা পরিসংখ্যান ব্যুরোই হোক, সেই পরিসংখ্যান ব্যুরোর তথ্য তাই বলে। আপনি যদি খেয়াল করেন তাহলে হচ্ছে দেখবেন যে 72 থেকে 75 পর্যন্ত আপনার হচ্ছে যে গ্রোথ রেট ছিল, তার পরবর্তীতে 78 সাল থেকে 81 সাল পর্যন্ত যদি চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে গ্রোথ রেট বেড়ে গেছে। তারপরে যদি আপনি 82 সাল থেকে 90 সাল চিন্তা করেন, এরপরে 91 সাল থেকে যদি 2006 সাল দেখেন, প্রতিটা স্তরেই রাজনৈতিক দল ক্ষমতা আসার সাথে সাথে কিন্তু 2% পয়েন্ট হারে আপনার প্রবৃদ্ধি ঘটেছে। এটা একটা বিরাট। তার মানে হচ্ছে যে আমরা যারা পলিটিক্যাল সেটেলমেন্ট নিয়ে আলোচনা করি, তারা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পিপুলের রেজিলিয়েন্স হচ্ছে অনেক বেশি, যার ফলে আমি খুব আশাবাদী এই কারণেই আমরা ওই আলোচনাটা করি না যে আমাদের বাংলাদেশের অর্থনীতি হচ্ছে 34তম বিশ্বে, আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আমরা 8ম দেশ হচ্ছে আপনার জনসংখ্যার। এই যদি আপনি হিসেব করেন তাহলে কিন্তু আমি অন্তত দেখি যে সামনে বাংলাদেশ আসলে G20 মেম্বার হতে পারে। কেন? আপনি আবার অন্যভাবেও দেখতে পারেন। আপনি অন্যভাবে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে সাইজ অফ দি মিডল ক্লাস, অর্থাৎ $2 থেকে $20। হ্যাঁ, আমার মিডল ক্লাসের $3 পর্যন্ত বেশি, কিন্তু তারপরে $20 মধ্যে বেশি না। তাতেও যদি দেখেন আপনার রেশিও অফ বাংলাদেশের মিডল ক্লাস, if you are comparing ratio of Indian middle class, our middle class size is high. 1.4 billion people, আমার হচ্ছে 37 বিলিয়ন। যখন
কেউ বলে যে বাংলাদেশের অর্থনীতি 1 ট্রিলিয়ন, কারণ এটা ইতিহাস করে থেকেই বলে, এবং যে আপনার যখন বলে যে 1 কোটি কর্মসংস্থান হবে, তখন আসলে অতীতের, তার মানে আমি যেটা বলার এখন আপনি চেষ্টা করব সেটা হচ্ছে যে যা বাংলাদেশে কাজ করেছে, যা বাংলাদেশে কাজ করেছে করে নাই, সেটা নিয়ে কিন্তু রিফর্ম হইতে পারে না। রিফর্ম হইতে হবে হচ্ছে যে যা বাংলাদেশে কাজ করে, হোয়াট হ্যাজ ওয়ার্কড ইন বাংলাদেশ, তাই না? আমার হিস্টোরিক্যাল এভিডেন্স যেটা বলে যে বাংলাদেশে এই কাজগুলো করেছে। তা আমরা যদি আপনি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে প্রতিটি আন্দোলনের পরে বা প্রতিটি রাজনৈতিক সরকার যেখানে ক্ষমতা অদল বদল হয়েছে, সেইখানে কিন্তু 2% পয়েন্ট আকারে জিডিপি বেড়েছে। এটা আপনি স্ট্যাটিস্টিক্সলেই দেখলেন। যেমন হচ্ছে উন্নয়নের দশকেরও বেশি বলা হয়েছে, সেখানেও কিন্তু জিডিপি 6% থেকে 8% হয়নি, সেটা কিন্তু 7% সামথিং। তাহলে এইটা একটা বড় রকমের বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের বড় রকমের চরিত্র হচ্ছে, যখনই রাজনীতি এবং রাজনীতিকতা সংশ্লিষ্টতা থাকে তখন আসলে বাংলাদেশের সম্ভাবনা বেশি, এবং এইটার কারণেই বাংলাদেশ নিয়ে এতটা আপনি করতে পারবেন। এখন আসেন আপনারা যেগুলো আলোচনা করছেন, এগুলো আলোচনার মধ্যে আপনারা সবাই মনে করছেন যে রাজস্ব প্রশাসন, এখন আমাদেরকে তো 3 বছরে অন্তত 2% পয়েন্ট বাড়াতে হবে, তা না হলে তো আমি ফাইন্যান্স করতে পারবো না, মানে আমাদের কোনো কিছুই, কারণ হচ্ছে যে ফিসক্যাল। তাহলে কীভাবে বাড়ানো যায়? ব্রিটিশরা কীভাবে বাড়িয়েছিল? গ্রেট বেঙ্গল ফেমিন যখন হয় তখনও কিন্তু বেঙ্গল ওয়াজ সাপ্লাইং 15% অফ দি ট্যাক্স জিডিপি। কীভাবে বাড়াইছিল? 3টা কায়দায়, এবং সেই 3টা কিন্তু আমরা করিনি। 1 নম্বর ছিল হচ্ছে কি যে এভিডেন্স, সেই জন্যে আপনি খেয়াল করেছেন যে দেখবেন যে ব্রিটিশরা ক্যাডাস্ট্রাল সার্ভে করছিল, অর্থাৎ হচ্ছে সিএস রেকর্ড। এখনও যদি সিএস রেকর্ড দেখেন, এত চমৎকার রেকর্ড কোথাও নেই, মানে এভিডেন্স থাকবে। ট্যাক্স বাড়াইতে হলে তো আপনাকে এভিডেন্স লাগবে, সো ক্যাডাস্ট্রাল সার্ভে করছিল। দ্বিতীয় যদি আপনি খেয়াল করেন যে ব্রিটিশদের কেন, কারণ হচ্ছে যে তারা ক্যাশ এবং মনিটাইজেশনে গিয়েছিল, যার ফলে সেটা এই দেশের জন্য খারাপ ভালো সে আলোচনা ভিন্ন। যে মনিটাইজেশন, যেমন আপনার আফিম থেকে শুরু করে নীল চাষ থেকে শুরু করে সবই মনিটাইজড ক্রপ ছিল। তার মানে হচ্ছে যে দ্বিতীয় রাস্তা যেটা বাংলাদেশে কাজ করে, যে আপনি কীভাবে মনিটাইজেশন বাড়াবেন। তৃতীয় যেটা আপনার কাজ করে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। খেয়াল করেন ব্রিটিশরা কিন্তু তহসিল অফিস ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এনবিআর কিন্তু আমাদের কোনো গ্রোথ সেন্টারে যায়নি। তাহলে 3টা যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে 2% পয়েন্ট বাড়ানো, কিন্তু যেটা সক্ষমতা নাই সেটা খুবই ঠিক। যেমন মনে করেন যে যেখানে আমাদের বেশ নামি ব্যাংকার আছেন, এখন স্ট্যান্ডার্ড চার্টার এখানে কাজ করে হচ্ছে যে আপনার হচ্ছে গ্যাটসের অধীনে, মানে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডস ইন সার্ভিসেসের অধীনে, তার মানে এটা কমার্শিয়াল প্রেজেন্স আছে। সো আমার ট্যাক্স বডি যদি ট্রান্সফার প্রাইসিং সেল যদি 8 থেকে 9টা, আমি তো হোল অফ দি ওয়ার্ল্ড ওর অডিট করতে পারি না। আই জাস্ট অডিট হচ্ছে বাংলাদেশে অডিট। আমি যদি এই অডিট যদি ঠিক মতো করি 8 থেকে 10টা, এবং নাথিং নিউ, এগুলো ইন্ডিয়া তো করে, সব জায়গা করে, দেখবেন যে আমাদের ট্রান্সফার প্রাইসিং সেল কিন্তু অনেক বেশি, মানে উইদিন দি রুলস। কারণ আমরা জানি যে পিডাব্লিউসিকে আমরা পছন্দ করি, আর পিডাব্লিউসি প্রতি বছর তো মেলা টাকা ফাইনও দেয়। বোথ আর রাইট, বোথ আর কারেক্ট। তাহলে হচ্ছে যে আপনি এইটা একটা জায়গায় আমাদের দেখতে হবে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ইভেশন খুব কঠিন জিনিস না, যেটা হচ্ছে যে আপনার ওই রাস্তাগুলোকে দেখতে হবে। দ্বিতীয় যেটা আপনারা আলোচনা করেন যেটা আসলে সম্ভব, সেটা হচ্ছে যে আমাদের যেটা এই সরকার করলে খুব ভালো হইতো, সেটা আমরা দেখছি যে এই যে সাবসিডি দেওয়া হয়েছে, এই যে রিবেট দেওয়া হয়েছে, এইটার কোনো রিভিউ হয়নি। মানে মূল কাজটা হয় হচ্ছে এসআরওর দিক দিয়ে, এসআরওর যে জিনিসটা ওইখানে আসলে হয়নি। এবং আপনারা সবাই বলছেন যে ডিজিটাল কমপ্লায়েন্স যদি হইতো, ইনভয়েসিং, ইটিডিএস, এই জিনিসগুলি যদি হইতো, তাহলে আপনি অটোমেটিক্যালি, কারণ আমাদের দেশে যেটা ট্যাক্সের মূল প্রবলেম, যেটা ব্যবসায়ীরা ঠিক মতো বলেন, সেটা হচ্ছে যিনি দেন
তাকেই চাপানো হয়। এইটাই হচ্ছে মূল। আসলে ব্রিটিশরা যেরকম করছিল, আর আপনার এটা যদি করা যায়, এটা খুব একটা বাংলাদেশে করা যাবে না আমি এটাও বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে আমাদের তো ট্যাক্সের যখন ভ্যাট শুরু হয় তখন এখন তো আপনাকে ভ্যাটের আর এক স্তরে যেতে হবে, তার মানে ইটস ফিজিবল। আর যেটার থেকে বাইরে যেতে হবে হচ্ছে যে অবাস্তব টার্গেট নির্ধারণ। কারণ হচ্ছে যে এটা একটা বিরাট কঠিন। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, ব্যাংকিং সংস্কার নিয়ে আপনারা অনেক কথা বলছেন। এইখানে যেটা আছে সেইটা হচ্ছে যে ডিস্ট্রেস সেলের ক্ষেত্রে একটাই জায়গা করলেই হবে, সেটা হচ্ছে যে উই মাস্ট ফলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, পিরিয়ড। সো এইখানে কোনো কান্ট্রি স্পেসিফিক এইটা ঠিক না। ওই যে যারা পোস্ট মডার্নরা বলে যে আসলে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী স্ট্যান্ডার্ড করতে হবে, মানে এই জায়গায় কোনো রকম আন্তর্জাতিক স্বীকৃত শ্রেণীবিন্যাস, প্রভিশনিং সবগুলো এই জায়গায় যদি করা যায়, এটা কিন্তু খুব কঠিন না। মানে আই এম নট সেইং যে বাংলাদেশ ব্যাংকের এটা নাই। আর একটা হচ্ছে যে রিক্যাপিটালাইজেশন কিভাবে করবে, অর্থাৎ হচ্ছে যে পুনর্মূলধনীকরণ কিভাবে হবে। যেমন এটা ঠিক যে রেজুলেশন করবেন, আবার বাট ইটস অলসো এ পলিটিক্যাল ডিসিশন। কারণ হচ্ছে যে আপনার তো ওই ব্যাংকগুলোর মালিকানা ইনিশিয়ালি গভর্নমেন্টকে কিনতে হবে, which is a huge amount of money. So that's a political decision. আপনারা যেমন বলেন যে খুবই চমৎকার যে সেন্ট্রাল ব্যাংক মাস্ট এনজয় দি ইন্ডিপেন্ডেন্স, বাট সেন্ট্রাল ওইটা তো একটা পলিটিক্যাল টার্গেট, কারণ গ্রোথ তো দেখতে হবে, আবার সেইখানে এইটা দেখতে হবে। সো দিস ইজ ওয়্যার হাউ ডু ইউ ফাইন্ড, মানে বুন্দেস ব্যাংক হওয়া যেমন ডিফিকাল্ট, একই কায়দায় আরবিআইও বাংলাদেশের লোক থাকতে চায় না। ইন্ডিয়ান ব্যাংক ইজ, ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ ভেরি সাবসার্ভিয়েন্ট টু দি ফিনান্স মিনিস্ট্রি। তাহলে কিভাবে এটা করবে, যেটা আসলে আমাদের এখানে নাই সেটা হচ্ছে রিলেটেড পার্টি ডিসক্লোজার এবং ইনসাইডার লোন। এইটার আমাদের কোনো রেগুলেশন নাই। এবং ফোর্থ যেটা আমাদের এখানে নাই কিন্তু এইটা নতুন শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এক্স পোস্ট আমরা ডিসিশন নিই, অর্থাৎ হচ্ছে যে এইগুলো করি, কিন্তু রিস্কটা হচ্ছে এক্স অন্টি না। মানে আমাদের রিস্ক, তার মানে আমাদের কিন্তু ভালো সম্ভাবনা আছে যে আমরা যদি রিস্ক বেসড এক্স অন্টি ফ্রেমওয়ার্কে যাই তাহলে কিন্তু এনপিএল এর সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা আছে। যেটা হয়েছে তো সেটা, যেটা বড় জিনিস যেটা নিয়ে খুব কম আলোচনা হচ্ছে কিন্তু ইনিশিয়ালি হয়েছে, সেটা হচ্ছে যে অটোনোমাস বডি এবং স্টেট ওন এন্টারপ্রাইজেস। দিস ইজ এ রিয়েলি এ সিরিয়াস। কারণ আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে গভর্নমেন্টের আপনার 44টা মন্ত্রণালয় আছে, 65টা ডিভিশন আছে, 320টা হচ্ছে ডাইরেক্টরেট আছে। বাংলাদেশে কিন্তু এটা বিরাট সুবিধার ব্যাপার। পৃথিবীতে খুব কম দেশ আছে যেইখানে এত ন্যাশনাল ইনস্টিটিউট আছে। যেমন হেলথের ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলো ন্যাশনাল ইনস্টিটিউট আছে। আমাদের এগ্রিকালচারে সবগুলো বিষয়ের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট আছে। সো মানে ইন দ্যাট সেন্স বাংলাদেশ কিন্তু এই ধরনের হ্যাঁ নাই, যেটা থাকার কথা ছিল সেটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশন আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত থাকার কথা ছিল, সেইটা নাই। কারণ হচ্ছে যে প্ল্যানটা তো হচ্ছে যে আপনার ক্লাস 8 পর্যন্ত যদি সে করবে সবাই, তারপরে তো তাকে যেতে হবে টেকনিক্যাল তারপরে যদি কেউ এসএসসি করে, তারপরে যদি সে আর না করতে চায় পলিটেকনিকে যাবে, পলিটেকনিকে যদি এই এইচএসসির পরে ইঞ্জিনিয়ারিং কলেজ, এই জিনিসটা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই আপনার যেটা এই জায়গায় আমাদের স্বচ্ছতা আছে, কারণ আইবাস প্লাস প্লাস করাতে গভর্নমেন্টের মোটামুটি গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সবগুলো জিনিস আমরা জানি। যেটা আমরা জানি না সেটা হচ্ছে যে অটোনোমাস বডির ক্ষেত্রে এবং স্ট্যাটিউটরি বডির ক্ষেত্রে আমরা জানি না। হ্যাপি যে 900 কোটি টাকা প্রফিট করলো বিমান? না এটা তো আমি আই ক্যানট সে দিস, মানে প্রফিট তো হচ্ছে উনি ভালো বোঝেন, আই এম নট অ্যান অ্যাকাউন্টেন্ট। সেটা হচ্ছে যে প্রফিট ওটা কি গ্রস প্রফিট ছিল না কি প্রফিট ছিল, ইফ আই ডোন্ট সি দি ব্যালেন্স শিট। আমি এক্স্যাক্টলি এটা বলি না, বাট ইট জাস্ট শোজ একটু চেষ্টা করলে কি করা যেতে পারে। আমি 1 বছর ডিরেক্টরেট ছিলাম ওখানে, চেষ্টা করলে আরো কত ইমপ্রুভ করা যেতে পারে এটা আপনি কল্পনা করতে। এক্স্যাক্টলি, মানে দ্যাটস হোয়াট মাই ভিউ ইজ। আমার যদি সমন্বিত এসওই স্কোর কার্ড থাকে
যেখানে হচ্ছে যে পারফরমেন্স কন্ট্রাক্ট থাকে, তাহলে কিন্তু অনেক জায়গায় আপনার পারফরমেন্স, যেমন যেটা আপনি বললেন, মানে আই এম নট অফ দ্যাট ভিউ যে এইগুলো এখানে যদি র্যাঙ্কিংগুলো টপ টিয়ারের সাথে ওর যদি থাকে, যেমন হচ্ছে যে খেয়াল করেন এটা কিন্তু অনেকগুলো বডির হচ্ছে আপনার চেয়ারম্যান থেকে শুরু করে ডিরেক্টররা হচ্ছে সেক্রেটারি। এখন আমরা জানি না যে ওই বডির মিটিং করার সময় ওই সেক্রেটারি এবং অ্যাডিশনাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি আসলে ইন্ডাস্ট্রিজ মিনিস্টারের সাথে কথা বলে গেছেন কিনা, বিকজ দ্যাটস এ পলিটিক্যাল, কারণ এক্সিকিউটিভ ইজ রান বাই দি পলিটিশিয়ানস। উনি যদি কথা না বলে উনি যে ওইখানে যান এবং উনি রান করেন, তার মানে ইটস নট বিং রান অ্যান্ড গভর্ন বাই দি ইলেক্টেড এক্সিকিউটিভ। তো এইরকম প্রতিটা জায়গায় আমাদের ধারণা হচ্ছে যে দেয়ার ইজ এ ডিসকানেক্ট, মানে হচ্ছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠান তো হচ্ছে যে মালিকানা আছে, সে আবার অনেকগুলো ভালো কাজ করছে আপনারা দেখবেন যে, এবং সেটা আরও ভালো কাজ করবে। এবং গভর্নমেন্ট যেমন হচ্ছে যে বিসিআইসির মালিকানার যেগুলো আছে এর মধ্যে কিন্তু যেহেতু আগেকার নিয়ম ছিল, সো গভর্নমেন্টের শেয়ার কম। সো দিস ইজ মোর অর লেস ওয়ার্কিং ওয়েল, কারণ হচ্ছে যে ওর বডি যেহেতু গভর্নমেন্টের শেয়ার 20 থেকে 40%, সো ওর ইন্ডিপেন্ডেন্ট বডি ইজ ওয়ার্কিং। আর যেখানে গভর্নমেন্টের পুরাটা, কিন্তু এইটা কোনো সময়ই ব্যুরোক্রেসি পলিটিক্যাল যে মাস্টারের তার সাথে যোগাযোগ করে বোর্ডগুলো হচ্ছে না, যেই কারণে এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, এইটা তো এখন একটা রিস্ক্যান করতে হবে, কারণ হচ্ছে যে 14,703 কোটি টাকা হচ্ছে এসওইর আপনার হচ্ছে লোকসান। তো ইটস এ ম্যাসিভ লোক মানে যেটা আপনাকে প্রত্যেকবার, আর এই পাবলিক ব্যাঙ্কগুলো আপনার মনে হয় যে এত লস করে কেন, কারণ ওকে তো টানতে হচ্ছে, সো ওকে ওইটা প্রভিশনিং করতে হচ্ছে। সো ওয়েন ইউ লুক অ্যাট ইট, yes, Sonali Bank is not performing, but in some respect Sonali Bank is performing much better than the Standard Chartered. কারণ আপনি খেয়াল করেন স্ট্যান্ডার্ড চার্টার্ডে আপনি যদি অ্যাকাউন্টস মেনটেন করতে চান তাহলে আপনাকে 50,000 টাকা রাখতে হবে, আদারওয়াইজ ইউ ওন্ট বি এবল টু ডু ইট, অ্যান্ড ইটস অ্যালাউয়েবল, বিকজ ও চায় না যে ওর প্রিন্সিপালের সাথে, আর আমরাও চাই না। যেমন আমাদের দেশে আপনারা এত কথা বলেন, আমি একটা জিনিস দেখি না, সেটা হচ্ছে যে আমাদের দেশে ব্র্যান্ড শপ নাই। But that's quite important for a growing economy to have it, কারণ হচ্ছে যে আপনি তো কনজামশন করেন, কনজামশন করতে গেলে আমার কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে কেন নাই, কারণ হচ্ছে যে আপনার পার স্কোয়ার মিটার আর রেন্ট ইজ হায়ার দ্যান এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। সো এইটা ব্র্যান্ডের যদি একটা রোলেক্স বা হোবলোট না কি বলেন এই ঘড়ি যদি বিক্রি করতে হয়, তার যেটা যতদিন লাগে এবং প্রফিট করতে, এটা সে করতে পারে না, যার ফলে আমাদের দেশে কোনো। তো সেই জন্যে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে তারপরে আপনি এখন যদি আসেন, আমি অনেকগুলো বলতে পারি, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট, যেটা নাই এই দেশে সবচেয়ে উইক সেটা হচ্ছে যে ভোক্তা কল্যাণ এবং ন্যায্য বাজার, দ্যাটস এ মিসিং। এইখানে আমাদের একটা বিরাট সুবিধার দিক আছে হচ্ছে যে উই হ্যাভ মানে খুবই চমৎকার অনেকগুলো প্রুভেন এনজিওস আছে, যারা তাদের মার্কেট ক্যাপিটাল অ্যাসেটও অনেক ভালো, এবং ওরা আসলে বিরাট রকমের কাজ করতে পারে, বিশাল। কারণ আপনি যদি দেখেন যে সাদার্ন ইউরোপে এত প্রাইস কম, এত ইনকাম কম থাকার পরেও এত লোক থাকতে পারছে, কারণ ওদের নর্মালি প্রাইস হচ্ছে কোঅপারেটিভসগুলো দেয়। এবং এইটা হওয়ার ফলে এনজিও আমাদের এখানে কাজ করছে, তাদের হিউজ অ্যাসেট আছে, এবং কিন্তু তারা মেইনলি কাজ করে হচ্ছে যে ক্রেডিট লাইনে। কিন্তু তারাদের যদি আপনার প্রাইভেট সেক্টরের মতো কাজ করে, আই এম নট সিইং এনি ওয়ে সাজেস্টিং যে এ ভয়েস অ্যাকাউন্টেবিলিটি মোবিলাইজেশন, দিস শুড নট বি দি পারফিউম। যারা আসলে মার্কেট অ্যাক্টর এনজিওস, তারা কিন্তু আমার প্রাইস অনেক নামায় দিতে পারে, অনেক নামায় দিতে পারে। কারণ হচ্ছে যে আপনি দেখেন ইন্ডিয়ার মতো জায়গায় আমুল কি করছে, ইটস এ ফেনোমেনাল জিনিস। এবং আপনি যদি যান ফিনল্যান্ডে, মানে ইউরোপের নর্ডিক কান্ট্রির মধ্যেও যেগুলো হচ্ছে একটু রিলেটিভলি লেস, ওইখানে কিন্তু পুরো জিনিসটা করছে হচ্ছে যে অ্যাসোসিয়েশনগুলো, এবং এটা করছে। সো প্রাইস অনেক কমাইতে পারবে যদি এই এনজিও, এবং এইখানে সুবিধাটা হচ্ছে যে লার্জ এনজিও যেমন, কারণ আপনি প্রাইস কমাইতে পারেন এই কেন, এই যে চালের দাম বেশি কেন বা অন্য কিছুর দাম বেশি কেন, কারণ হচ্ছে যে এইটা যদি আপনার সোর্সিং প্রাইস
যদি কম না হয় তাহলে রিটেল প্রাইস কম হয় না। যেমন আমাজন বা সুপার মার্কেট ছাড়া আসলে কোনো গরিব মানুষের কোনো মতেই খাওয়ানো সম্ভব না, কারণ হচ্ছে যে ইকোনমিজ অফ স্কেল থাকতে হবে। সেই জন্য সব জায়গায় কিন্তু সুপার মার্কেট। আমি অনেক সময় নিয়েছি। আর একটা হচ্ছে যে আর একটা পার্ট হচ্ছে যে আপনার জ্বালানি বিদ্যুৎ খাত, যেটা খুবই বলা হয়েছে, কারণ হচ্ছে যে এত ভর্তুকি দিয়ে, কিন্তু জ্বালানি ছাড়া আমি কোনো মতেই বাংলাদেশে কম্পিটিটিভনেস রাখতে পারবো না। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ আপনি যদি গার্মেন্টসের ইন্ডাস্ট্রি দেখেন, সবগুলো গার্মেন্টসের ওনারা ঠিক স্বীকার করতে চায় না, কিন্তু প্রত্যেকটা জিনিসই যেরকম আইডিয়াল, বাংলাদেশ হ্যাজ পারসুড এ ইউনিক ওপেনিং আপ, যেখানে হচ্ছে যে ক্রিয়েটিভ ব্যাক টু ব্যাক এসি, 2 নম্বর হচ্ছে যে লো এনার্জি কস্ট, এবং হচ্ছে ডিসিপ্লিনিং লেবার এক্সট্রাকশন ফাংশন ইজ ভেরি হাই। যদি আপনি যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দেখেন যে কিভাবে লেবারকে লাইনে রাখতে হয়, কারণ সব জায়গায় আমার লোক ফেসবুক করে, কিন্তু গার্মেন্টস ওয়ার্কার কিন্তু ফেসবুকিং করে না। সো আমেরিকান লেবার যেভাবে কাজ করে এইটাও কাজ করে, তার মানে এটা একটা বিরাট। সেই জন্য জ্বালানি বিদ্যুৎ খাতের পুনর্মূল্যায়নটা বেশি দরকার। আর এইখানে আমি এত বেশি রিব্যালেন্সিং ইকোনমিক পাওয়ার যদি আপনি চিন্তা করেন, তাহলে যেটা এখন এই যে আপনার ভেস্টেড ব্যবসায়ী কথা বলছেন, উনিও বললেন FDI, if it comes into our RMZ, that's a bad FDI to us. মানে শুনতে খুব খারাপ লাগবে, because we don't require any FDI in RMZ. তো সেই জন্য আমাদেরও এটা চিন্তা করতে হবে যে কোন FDI কে আপনি ওয়েলকাম করবেন। এখন আপনি মেশিন লার্নিং এর যুগে, AI এর যুগে, অবভিয়াসলি আপনি you might be tempted to provide certain amount of incentives to RMG, বাট এটা তো আপনাকে এমপ্লয়মেন্ট দিচ্ছে না। সো এমপ্লয়মেন্ট 90 দিছে, 2000-এ খুব একটা দিচ্ছে না, তার মানে 40 লাখ। সো ইটস এ ব্যালেন্সিং অ্যাক্ট, যেখানে হচ্ছে যে বরং এইটা কিন্তু দে আর ভেরি পাওয়ারফুল লবি। সো এই জায়গায় আপনার যেমন হচ্ছে যে খেয়াল করেন, যতগুলো বডি আছে ইন মেডিসিন, সবগুলোতে তো ব্যবসায়ীরা কন্ট্রোল করছে। They are not regulatory bodies. They are essentially controlled by the companies. খেয়াল করেন যে 40% থানা হেলথ কমপ্লেক্সে ওষুধ দেওয়ার কথা MRP থেকে নিচে, কিন্তু আপনি ওই ওষুধ পান কিনা 40%, 40%, and they have all agreed to it, কিন্তু আপনি ওখানে পান কিনা। তো এই যে জিনিস, তার মানে হচ্ছে যে কিভাবে আপনি করবেন। আমার কাছে মনে হয় যে কতকগুলো অ্যাঙ্কর রিফর্ম করা যায়, মানে নোংর টানতে হবে, তো নোংরের দিতে হলে তার মানে হচ্ছে যে হুইচ ইজ গুড, উই আর সিইং যে ব্যাংক রেজুলেশন ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে যে আপনার এই টক্সিক অ্যাসেটের জন্য যে কোম্পানিগুলো, দিজ আর গুড অ্যাঙ্করিং। তারপরে হচ্ছে যে আপনার এই কি বলে বেইলিফ ইউজ করা, যাতে টাকা পয়সা রিকভারি করা যায়, দিজ আর অল গুড থিং। আমাদের যেটা নাই হচ্ছে যে সেটা হচ্ছে যে RPA করতে হবে, অর্থাৎ রেভিনিউ পার্টনারশিপ এগ্রিমেন্ট কীভাবে করা যায়, সেইগুলো আমাদের দেখতে হবে। পাওয়ার সেক্টরে কন্ট্রাক্ট হ্যাজ টু বি রিসেট পুরাটাই, কারণ সেইখানে হচ্ছে যে আপনার আর অনেকগুলো জিনিস আছে, যেমন হচ্ছে যে ডিমান্ড সাইড, তারপরে হচ্ছে যে 24 আওয়ার্স, অর্থাৎ হচ্ছে যে পিক আওয়ার, নন পিক আওয়ার, অফ পিক আওয়ার, তারপরে হচ্ছে সিজন, কারণ আমাদের তো এগ্রিকালচার সিজন 3টা। সো সিজন দিয়ে যে পাওয়ার, যে এইটা আমাদের কখনোই ছিল না। তারপরে হচ্ছে যে জ্বালানির ক্ষেত্রে আমাদের লং টার্ম টেন্ডার নাই, which is মানে সব টাওয়ার পাওয়ার এনার্জির লোকজন আছে। সো লং টার্ম এনার্জি, এখন আমাকে দেখতে হবে যে আমি হিউস্টনে 2 রকম করে পাওয়ার বিড হয়, কোন সময় আমি লং টার্ম কিনবো, আবার আমি কাতারে কিভাবে রাখবো, আবার আবুধাবিকে কিভাবে রাখবো। সো দিজ আর অল রিয়েল লাইফ ইস্যুস। তারপরে হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন, আমাদের এর কোনো চুক্তি নাই, যেটা হচ্ছে যে চুক্তিগুলো অধিকাংশ হচ্ছে যে আপনার আর কি বলে ওদের ভাষায় বলে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কমিশনিং, EPC।
কিন্তু আমাদের যেটা নাই সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ লস হচ্ছে যে ম্যানেজমেন্টটা নেই, মেইনটেনেন্স নেই। মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট না থাকার কারণে যেমন হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে যদি দেখেন 20% গ্যাস আমরা পাচ্ছি না, কারণ হচ্ছে যে মেইনটেনেন্স না হওয়ার পরে পুড়ে যাচ্ছে, আমার ট্রান্সমিশন লাইনে যাচ্ছে না। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই এনার্জির ক্ষেত্রে এইটা হচ্ছে বাংলাদেশের, বিশেষ করে মেইনটেনেন্সে প্রচুর প্রবলেম। এবং আমরা যে কন্ট্রাক্টগুলো করি মেইনটেনেন্সে আর একটা প্রবলেম হচ্ছে যে টেন্ডারে আপনি ঠিকমতো পাবেন না, কারণ হচ্ছে যে ইটস এ গ্লোবাল প্রবলেম। কারণ জার্মানির ওই লোকটা তৈরি করে, কিন্তু এটা অফিস দেখে হচ্ছে রিজিওনাল অফিস ইন বোম্বে। ও বলে কি, যার ফলে আপনি যদি ভালো ইসের কাছ থেকে টেন্ডারে কিনতে যান, ও ওর সাথে ব্যবসা করতে চায় না। সো দিজ আর অল রিয়েল। তাহলে হচ্ছে যে আপনি পাওয়ার সেক্টর কন্ট্রাক্টে এবং হ্যাঁ শেষ করে দেব, সরি না প্রতিযোগিতা এবং কর ব্যয় কমিশন। আমাদের যেটা নাই সেটা হচ্ছে যে এনবিআর টাকাই করে, কিন্তু এই টাকাটা কোথায় ব্যয় হয় এনবিআর ডাজন্ট। আপনি যদি হিজ ম্যাজেস্টিস কাস্টমসে যান তাহলে দেখবেন যে বলা আছে যে এই খাতে আমরা ট্যাক্সগুলো দেই। আইআরএসের ওয়েবসাইটে যদি যান তাহলে কিন্তু বলে যে এই খাতে নাগরিক, কারণ নাগরিক তো ভবিষ্যতে দাবি তুলবে যে আমি যে এই করটা দিলাম, এই করটা আসলে কোন কোন জায়গায় ব্যয় হলো। সো আই এম শিওর যে দিস থিংস আর গুড। আপনারা যেটা করতে পারেন এটা হলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে যে অ্যাঙ্কর রিফর্ম প্লাস হচ্ছে দরকার হচ্ছে যে অ্যাকশনেবল মানে কারণ হচ্ছে যে মনে রাখবেন যেটা সেটা হচ্ছে যে সেই জন্য অনেক সময় সিভিল সোসাইটি এবং একাডেমিকের কোনো জিনিস কেউ বাস্তবায়ন করতে পারে না, এটা বলে আমি শেষ করবো। অধিকাংশ জিনিসই বাস্তবায়ন করতে পারে না, কারণ হচ্ছে যে গভর্নমেন্ট যে এলিফ্যান্ট, তার তো হচ্ছে 40টা মন্ত্রণালয়, 65টা ডিভিশন, 320টা হচ্ছে ডাইরেক্টরেট। সো হাউ উড দ্যাট পার্কুলেট উইদিন দি সিস্টেম? যেমন মনে করেন এফআইডি, আপনি আমার তো ভালো জানার কথা যে আমার প্রায় 32টা মতো হচ্ছে যে ব্যাংক এবং আপনার হচ্ছে ফিনান্সিয়াল কোম্পানি আছে, তার মধ্যে কতকগুলো হচ্ছে যে ইট ইজ বিয়ন্ড আওয়ার জুরিসডিকশন। যেমন হচ্ছে যে সাবিনকো 50-50 ইউএর সাথে আছে অনেকগুলো কোম্পানি। সো এইগুলো মানে প্রপোজালটা দেওয়া দরকার। মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রপোজালটা আসলে কীভাবে ট্রান্সমিট করবে উইদিন দি সিস্টেম। এবং আপনি তো পারেন না, এখন আপনি বলবেন যে পারেন না। যেমন মনে করেন যে একটা ডিপার্টমেন্ট হয়েছে, সেটা হচ্ছে কি এই যারা টেলিকমিউনিকেশনে ছিল তারা একটা ডিপার্টমেন্ট করছে। এখন তারা করছে কি, তারা এরকম আছে। আবার অনেক সময় সবাই ঢাকায় থাকতে চায় অ্যাডমিনের লোক, সেই জন্য ইকোনমিক ক্যাডারে বন্ধ করে দেওয়া হয়েছে। সো দিজ আর অল কমপ্লিকেশনস। মানে তার মানে হচ্ছে যে যেটা অধিকাংশ ক্ষেত্রে রিফর্ম আইডিয়া মিস করে সেটা হচ্ছে যে কিভাবে এটা ঢুকবে, ট্রান্সমিশন মেকানিজম, এইটা অধিকাংশ ক্ষেত্রেই বলা হয় না। কারণ এ ব্যুরোক্রেট অপারেটস অন এন ইনস্ট্রুমেন্টস, হি অর শি ক্যানট আন্ডারস্ট্যান্ড ফিলসফি, কারণ সে তো বাই ডেফিনেশনই মনে করছে যে রাজনীতিবিদরা ওইটা করবে। সো সেইটা তার দায়িত্ব না, এবং উনি কোনোভাবেই ওটা চিন্তা করতে পারেন না, ওটা কনসেপচুয়ালাইজও করতে পারেন না, এবং সেই জন্য অধিকাংশ রিফর্ম আপনার কাজ করে না। তো আমার মনে হয় যে ইউ হ্যাভ এ ফ্যান্টাস্টিক জিনিস, আই রিয়েলি লার্ন লট। আপনাদের এটা চমৎকার আলোচনা। আমরা তো আসলে শুরু করলাম। হ্যাঁ।